হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পৌষ্টিকতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তার আগে জেনে নিতে হবে যে পৌষ্টিকতন্ত্র কাকে বলে। খাদ্য গ্রহণ এবং খাদ্যের পরিপাকে সাহায্যকারী বিভিন্ন অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকেই বলা হয় পৌষ্টিকতন্ত্র। তাহলে কি বললাম? খাদ্য গ্রহণ এবং খাদ্য পরিপাকে সাহায্যকারী বিভিন্ন অঙ্গগুলো মিলিত হয়ে গঠিত হয় পৌষ্টিকতন্ত্র। এখন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো, এটি মানবদেহের পৌষ্টিকতন্ত্রের ছবি। তো এখন আমরা পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ এবং সেই অংশগুলির ভূমিকা সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমেই বলতে হয় যে অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের যে মেন অংশ অর্থাৎ পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালী কি? মানবদেহের মুখছিদ্র থেকে, অর্থাৎ এখানে দেখো এই যে মুখছিদ্র, এই মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত, মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত যে দীর্ঘ নলাকার অংশের মধ্যে দিয়ে খাদ্য গ্রহণ হয়, গৃহীত খাদ্যের পরিপাক হয়, পাচিত খাদ্যের শোষণ হয় এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ হয়, অর্থাৎ এই কাজগুলি সম্পাদিত হয় যে দীর্ঘ নলাকার অংশের মধ্যে দিয়ে, তাকেই আমরা বলবো পৌষ্টিক নালী। কি কি কাজ বললাম? খাদ্য গ্রহণ অর্থাৎ মুখবিবরে হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক অর্থাৎ পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত এবং পাচিত খাদ্যের শোষণ ঘটছে ক্ষুদ্রান্তে, এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ অর্থাৎ পায়ুছিদ্র দিয়ে মলরূপে নির্গত হয়ে যাচ্ছে অপাচ্য খাদ্য। এই ক্রিয়াগুলো সম্পাদিত হয় এই পৌষ্টিক নালীর মাধ্যমে। এবারে আসি পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ। মানব পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 মিটার হয়। ইহার বিভিন্ন অংশগুলি হলো, 1 নম্বর ছবিটা তোমরা একটু লক্ষ্য করবে, মুখছিদ্র ও মুখবিবর। দেখো এই হচ্ছে মুখছিদ্র, অর্থাৎ আমরা যেখানে খাবারটা প্রথম রাখি জিভের ওপরে, অর্থাৎ এই অংশটাকে আমরা বলছি মুখছিদ্র। এবং এই মুখছিদ্র পেছনের দিকে যে প্রকোষ্ঠে উন্মুক্ত হয় অর্থাৎ ভেতরের দিকে, তাকে আমরা বলবো মুখবিবর। এই মুখবিবরে কি থাকে? মুখবিবরে থাকে অসংখ্য মিউকাস গ্রন্থি। এই মিউকাস গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? মিউকাস রস নিঃসৃত হয়। মিউকাস রসের কাজ কি? মিউকাস রসের কাজ হচ্ছে এই মুখবিবরকে ভেজা রাখা, সিক্ত রাখা। মুখবিবরের অংশগুলো কি কি? মুখবিবরে থাকে মাংসল জিহ্বা, আলজিভ, এছাড়া থাকে লালা গ্রন্থি থাকে, এবং ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে আমরা জানি যে দাঁত রয়েছে। ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে কি কি দাঁত রয়েছে? দাঁতের মধ্যে আছে ইনসাইজার, 4 প্রকার দাঁত থাকে, ক্যানাইন, নেক্সট প্রিমোলার, নেক্সট মোলার। ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে এই মানুষের দাঁতের সজ্জা রীতিটি কিরকম থাকে? ইনসাইজার অর্থাৎ আই, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এটা থাকে। তো অর্থাৎ দেখো আমরা জানি যে 32টি দাঁত থাকে আমাদের। তো 16 এখানে দেখো 2 1 3 4 5 3 8 ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে, অর্থাৎ ইনসাইজার দুটো, ক্যানাইন একটা করে থাকে, প্রিমোলার দুটো করে থাকে, আর মোলার
3টে করে থাকে। এই হচ্ছে আমাদের দাঁতের সজ্জাক্রম। এবারে জেনে নিতে হবে যে এই মুখছিদ্র এবং মুখবিবরের কাজ কি, কি কাজ করে, পুষ্টিতে এদের ভূমিকা কি। এই ইহা কি করে, খাদ্য পরিপাকে সাহায্য করে। মুখবিবরে থাকে বিভিন্ন লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি নিঃসৃত রস মেনলি শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। এছাড়া আমাদের মুখবিবরে রয়েছে দাঁত অর্থাৎ ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তার মধ্যে ইনসাইজার খাদ্যকে কাটতে অর্থাৎ কোনো খাদ্যবস্তু যখন আমরা খাই সেই খাদ্যদ্রব্যকে কাটতে সাহায্য করে ইনসাইজার, ছিঁড়তে সাহায্য করে ক্যানাইন, এবং প্রিমোলার আর মোলার খাদ্যকে চিবাতে, খাদ্যকে গিলতে এবং খাদ্যকে চিবাতে সাহায্য করে প্রিমোলার এবং মোলার। আর মুখবিবরের মধ্যে রয়েছে জীব। জীবের কাজ কি, এই যে আমি কথা বলছি জীবের সাহায্যে কথা বলছি। এছাড়া জিভে রয়েছে অসংখ্য স্বাদগোলক। এই স্বাদগোলকগুলো খাদ্যবস্তুর স্বাদ গ্রহণে সাহায্য করে। এছাড়া খাদ্যকে ওলটপালট করতেও এই জীব সাহায্য করে। নেক্সট অংশ পৌষ্টিকতন্ত্রের গলবিল। ছবিতে একটু দেখো, মুখছিদ্র যে পেছন দিকে যে প্রকোষ্ঠ উন্মুক্ত হয় তাকে আমরা বলছি মুখবিবর। সেই মুখবিবর থেকে অর্থাৎ মুখবিবর এবং গ্রাসনালীর মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে গলবিল, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে গলবিল। গলবিল যে ছিদ্রের মাধ্যমে শ্বাসনালীর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে গ্লটিস, আর যে ছিদ্রটি দিয়ে গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় গ্যালেট। এই গ্লটিস ছিদ্রটি আবার এপিগ্লটিস নামক ঢাকনা দ্বারা আবৃত থাকে। কারণ কি দেখো, অনেক সময় আমরা বলি যে খেতে খেতে বেশি হাসা, কথা বলা কথা বলতে নাই। কারণ কি না, এই গ্রাসনালীর সঙ্গেই এখানে যুক্ত থাকে, এই গলবিলের সঙ্গে যুক্ত থাকে গ্লটিস অর্থাৎ শ্বাসনালী। গ্লটিসের ওপর এপিগ্লটিস ঢাকনা দেওয়া থাকে যাতে করে না আমাদের খাদ্যদ্রব্য বা খাদ্যের অংশ শ্বাসনালীর মধ্যে না চলে যায়। তাই সেই ক্ষেত্রে বলা হয় যে বেশি কথা খাবার সময় না বলা, না হাসা ইত্যাদি। তো তাহলে বললাম কি যে গ্রাসনালী এবং মুখবিবরের মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে গলবিল। এর কাজ কি? এই গলবিলের কাজ হচ্ছে খাদ্যবস্তুকে মুখ গহ্বর থেকে গ্রাসনালীতে পৌঁছে দেওয়াই হচ্ছে এই গলবিলের কাজ। নেক্সট অংশ গ্রাসনালীর নেক্সট অংশ হচ্ছে গ্রাসনালী। 3 নম্বর গ্রাসনালী। দেখো, গলবিলের পরবর্তী যে অংশ, যে লম্বা নলাকার অংশ পাকস্থলী পর্যন্ত বিস্তৃত থাকে তাকেই বলা হচ্ছে গ্রাসনালী। অর্থাৎ গলবিলের পরে প্রায় আমরা বলতে পারি 25 সেন্টিমিটার মতো দীর্ঘ যে নলাকার পেশিবহুল অংশ পাকস্থলী পর্যন্ত বিস্তৃত থাকে তাকে বলা হচ্ছে গ্রাসনালী। এই গ্রাসনালীর কাজ কি? এই গ্রাসনালীর কাজ হচ্ছে যে খাদ্যবস্তু যখন আমরা খাদ্য গ্রহণ করছি তখন সেই খাদ্যবস্তুকে মসৃণ পেশির ক্রমসংকোচন বিচলন, অর্থাৎ কি খাদ্যদ্রব্য কিভাবে এই পাকস্থলী অবধি পৌঁছাচ্ছে না, এখানে কতগুলো মসৃণ পেশিবহুল অংশ রয়েছে। এরা কি করে, ওই খাদ্যবস্তুর ক্রমসংকোচন বিচলন ঘটায়, যেটাকে আমরা বলতে পারি বিজ্ঞানের ভাষায় পেরিস্টলসিস। এই পেরিস্টলসিসের মাধ্যমে কি হয় না পাকস্থলীতে এসে পৌঁছায় খাদ্যদ্রব্য। তাহলে এই পাকস্থলীতে পৌঁছানোই হচ্ছে এই গ্রাসনালীর, খাদ্যদ্রব্যকে পাকস্থলী অবধি পৌঁছানো হচ্ছে গ্রাসনালীর কাজ। নেক্সট পয়েন্ট হচ্ছে পাকস্থলী। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাকস্থলী। নেক্সট
পৌষ্টিকতন্ত্রের অংশ হচ্ছে পাকস্থলী। ছবিতে একটু লক্ষ্য করো, এই অংশটি হচ্ছে পাকস্থলী, অর্থাৎ খানিকটা আমরা বলতে পারি যে একটি যে আকৃতির মতো গঠনযুক্ত একটি থলি বিশেষ, এই অংশটিকে আমরা বলি পাকস্থলী। এইটি কোথায় অবস্থিত? উদর গহ্বরের ঠিক উপরে বাম পার্শ্বে এই পাকস্থলী অবস্থিত থাকে। এই পাকস্থলীর 4টে অংশ, এর অগ্রভাগ কে বলা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে হৃদপ্রান্ত। হৃদপ্রান্তের ওপরের এই বক্র অংশটাকে বলা হয়, হৃদপ্রান্তের পরের যে অংশটি বক্র অংশটি তাকে বলা হচ্ছে ফান্ডাস। মধ্যবর্তী বড় অংশটিকে বলা হচ্ছে দেহ, এবং পাকস্থলীর শেষ ভাগ যেটা কিনা ডিওডিনামের সঙ্গে যুক্ত থাকে, এই অংশটিকে বলা হচ্ছে প্রণালিকা প্রান্ত বা পাইলোরাস। এই হচ্ছে পাকস্থলীর 4টে অংশ। এই পাকস্থলীর কাজ কি? দেখো, যখন খাদ্যদ্রব্য মুখবিবর, গলবিল, গ্রাসনালীর মধ্যে দিয়ে এসে পাকস্থলীতে পৌঁছায়, তখন খাদ্যের পরিপাক শুরু হয়। মেনলি পাকস্থলীতে পেপসিন নামক উৎসেচক ক্ষরিত হয়, যেটা কিনা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। এছাড়াও পাকস্থলী থেকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়, যেটি কিনা খাদ্যের সঙ্গে যে সমস্ত জীবাণু চলে আসে পাকস্থলীর মধ্যে, সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া খুব সামান্য পরিমাণে লাইপেজ নিঃসৃত হয়, যেটা কিনা কিছু খুব অল্প পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্যেরও আংশিক পরিপাক ঘটাতে সাহায্য করে পাকস্থলী। নেক্সট হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে পাকস্থলী পাচক রস নিঃসৃত করে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে এবং খুব অল্প পরিমাণে ফ্যাট জাতীয় খাদ্যের আংশিক পরিপাকে সাহায্য করে। নেক্সট অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের গঠনটা দেখো, একটি কুণ্ডলীকৃত দীর্ঘ প্যাঁচানো নালী বিশেষ, একেবারে প্যাঁচানো কুণ্ডলীকৃত হয়ে থাকে, কিন্তু এর এই নালীর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6 মিটার, ভাগে ভাগে আছে। তো এই ক্ষুদ্রান্ত সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যেটি কিনা একটি কুণ্ডলীকৃত দীর্ঘ প্যাঁচানো নালী বিশেষ। পাকস্থলীর শেষ ভাগ থেকে বৃহদন্ত পর্যন্ত বিস্তৃত যে কুণ্ডলীকৃত নালী, অর্থাৎ প্রায় 6 মিটার লম্বা নালীকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত আবার প্রধানত তিনটে অংশ নিয়ে গঠিত থাকে। কি কি একটু লক্ষ্য করবে, এই যে বাঁকানো যে অংশটা, অর্থাৎ পাকস্থলীর শেষ ভাগ থেকে যে বাঁকানো অংশটি শুরু হয়েছে, এটিকে বলা হচ্ছে ডিওডিনাম। তারপরে মধ্যভাগের অংশটিকে বলা হচ্ছে জেজুনাম, এবং একেবারে শেষ অংশটিকে বলা হচ্ছে ইলিয়াম। এই তিনটে অংশ নিয়ে ক্ষুদ্রান্ত গঠিত। প্রথমে আমি আসছি ডিওডিনামে। 1 নম্বর অংশ আমি বললাম ডিওডিনাম। দেখো, পাকস্থলীর সংলগ্ন যে ইউ আকৃতি বিশিষ্ট অংশ, এই ইউ আকৃতি বিশিষ্ট অংশকে বলা হচ্ছে ডিওডিনাম, যেটি কিনা এতে কি থাকে, এতে পিত্তনালী এবং এখানে দেখো পিত্তথলি অর্থাৎ পিত্তাশয়, এর পেছন দিক দিয়ে এখানে পিত্তনালী, আর এই হচ্ছে অগ্নাশয়। দেখো, একটি পাতার মতো অংশ, খানিকটা দেখতে খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই পিত্তাশয় থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী গিয়ে এখানে উন্মুক্ত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই ডিওডিনাম অংশে পিত্তনালী এবং অগ্নাশয় নালী উন্মুক্ত হয়। নেক্সট অংশ হচ্ছে জেজুনাম। নেক্সট অংশ হচ্ছে জেজুনাম, অর্থাৎ এই অংশটা ডিওডিনামের পরবর্তী প্রায় 2 থেকে 3 মিটার লম্বা নালীর মতো কুণ্ডলীকৃত অংশ বিশেষকে বলা হচ্ছে জেজুনাম। নেক্সট অংশ হচ্ছে ইলিয়াম। নেক্সট অংশ হচ্ছে ইলিয়াম, অর্থাৎ একেবারে শেষ অংশটি হচ্ছে ইলিয়াম। বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত প্রায়
4 মিটার লম্বা নালীর মতন অংশটি হচ্ছে ইলিয়াম। ইহা ইলিওসিকাল পেশী বলয় দ্বারা বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। এইখানে অসংখ্য দেখতে পাওয়া যায়, এই ইলিয়ামে অসংখ্য ভাঁজ দেখতে পাওয়া যায় এবং এই ইলিয়ামের অর্থাৎ ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে অসংখ্য অভিক্ষেপ দেখতে পাওয়া যায়। এই অভিক্ষেপ অর্থাৎ এই খাঁজের মতো অভিক্ষেপ অংশগুলোকে বলা হচ্ছে ভিলাই। নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্তের কাজ। এই ক্ষুদ্রান্তের কাজ কি না, এখানেও এই ক্ষুদ্রান্তে রয়েছে বিভিন্ন ধরনের পরিপাককারী গ্রন্থি, যেরকম তার মধ্যে আছে আন্ত্রিক গ্রন্থি। এই আন্ত্রিক গ্রন্থির কাজ কি? আন্ত্রিক গ্রন্থির কাজ হচ্ছে আন্ত্রিক রস নামক পাচক রস ক্ষরণ করা, যেটি কিনা খাদ্য পরিপাকে সাহায্য করে। নেক্সট 2 নম্বর হচ্ছে যে পরিপাকের ফলে উৎপন্ন যে সমস্ত শর্করা, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ক্ষুদ্রান্তের এই ভিলাই অংশে শোষণ হয়। মেনলি ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে যে পাচিত খাদ্যের শোষণ ঘটানো। তো এই ভিলাই অংশে এই সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি শোষিত হয়। শুধু যে সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলি শোষিত হচ্ছে তাই নয়, তার সঙ্গে কিছু পরিমাণে জল, ভিটামিন এবং লবণও এখানে শোষিত হয়। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান এই ক্ষুদ্রান্তে শোষিত হচ্ছে, যেটি পৌষ্টিকতন্ত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আরো হচ্ছে ক্ষুদ্রান্তের কাজ, যেটি হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে চলন হচ্ছে। এই চলনের ফলে কি হয় না, খাদ্য উৎসেচকের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। এই হচ্ছে ক্ষুদ্রান্তের কাজ। নেক্সট পয়েন্ট 6 নম্বর অংশ হচ্ছে বৃহদন্ত্র। নেক্সট অংশ হচ্ছে বৃহদন্ত্র। দেখো এই বৃহদন্ত্র দেখছো কতগুলি গুটির মতো গোলাকার অংশবিশেষ দ্বারা এই বৃহদন্ত্র গঠিত। বৃহদন্ত্রে খাদ্যের কোন অংশটা আসে বলতো? বৃহদন্ত্রে আসে খাদ্যের অপাচ্য অংশ, যেটা পৌষ্টিকতন্ত্র অর্থাৎ বডি যেটা ডাইজেস্ট করতে পারে না, সেই অপাচ্য অংশ আসে বৃহদন্ত্রে। বৃহদন্ত্র কিছু পরিমাণে খাদ্য উপাদান শোষিত হয়, আমি কাজ যখন আলোচনা করব তখন বলবো। এখন দেখো ক্ষুদ্রান্ত্রের পরে যে অংশটি প্রায় 1 থেকে 1.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং প্রায় 6 সেন্টিমিটার ব্যাসযুক্ত এই নলাকার গঠনকে বলা হচ্ছে বৃহদন্ত্র। এই বৃহদন্ত্র আবার কতগুলো অংশ দ্বারা গঠিত, সেগুলো কি কি? দেখো এই বৃহদন্ত্র কতগুলো অংশ দ্বারা গঠিত। 1 নম্বর হচ্ছে সিকাম। এখানে একটু খেয়াল করো, এই অংশটাকে বলা হচ্ছে সিকাম। এটি বৃহদন্ত্রের শুরুতেই অবস্থিত থলির মতো একটি অংশ বিশেষ এবং এর পেছন দিকে আঙুলের মতো এক ধরনের অভিক্ষেপ দেখতে পাওয়া যায়, যেটিকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। সিকামের ঠিক পেছন দিকেই থাকে অ্যাপেন্ডিক্স, এক ধরনের অভিক্ষেপের মতো অংশ। আমরা জানি যে অ্যাপেন্ডিক্স হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, অর্থাৎ বর্তমানে এর কোনো ভূমিকা থাকে না, তাই একে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়ে থাকে। নেক্সট যে অংশ আছে সেটি হচ্ছে আরোহী কোলন, অর্থাৎ অ্যাসেন্ডিং কোলন। এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। এই যে ক্ষুদ্রান্তের মধ্যে যে খাদ্যদ্রব্যের শোষণ ঘটলো এবং যেটি অপাচ্য খাদ্য, সেটি এই বৃহদন্ত্রের মাধ্যমে এখানে চলে আসে। অর্থাৎ এর ঊর্ধ্বমুখী অপাচ্য খাদ্যবস্তুর ঊর্ধ্বমুখী চলন দেখতে পাওয়া যায়, তাই একে বলা হচ্ছে অ্যাসেন্ডিং বা আরোহী কোলন। অর্থাৎ এটি সিকামের পরবর্তী ঊর্ধ্বমুখী অংশ বিশেষ, নালীর মতো অংশ বিশেষ। নেক্সট হচ্ছে অনুপ্রস্থ কোলন।
যেটি পাশের দিকে যে কোলনের যে অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটিকে বলা হচ্ছে অনুপ্রস্থ কোলন। এটি কলিক ভাঁজ দ্বারা, এই যে কতগুলো ভাঁজের মতো গুটির মতো অংশ যেটাকে আমি কোলন বললাম, এর মধ্যবর্তী এই যে ভাঁজের মতো অংশগুলোকে বলা হচ্ছে কলিক ভাঁজ। কোলনের ভাঁজকে বলা হচ্ছে কলিক ভাঁজ। এই কলিক ভাঁজ দ্বারা এটি গঠিত এবং লক্ষ্য করলে দেখতে পাবে এটি আরোহী এবং অবরোহী কোলনের থেকে একটি ভিন্ন গোছের অনুভূমিক নালী বিশেষ। নেক্সট আমি আসছি অবরোহী কোলন। অবরোহী কোলন, দেখো কোলনের এই অংশটিকে বলা হচ্ছে অবরোহী কোলন, অর্থাৎ নিচের দিকে যে অভিমুখ সেই অংশটিকে বলা হচ্ছে অবরোহী কোলন। উদরগহ্বরের বাম দিকে দেখো এটি অবস্থিত এবং বৃহদন্ত্র পর্যন্ত একেবারে বৃহদন্ত্রের অংশবিশেষ, যা কিনা কি হয় কলিক ভাঁজ থেকে শুরু হয়ে পুরো সিগময়েড কোলন অবধি এখানে বিস্তৃত থাকে, সিগময়েড কোলন অবধি বিস্তৃত থাকে। নেক্সট যে অংশ সেটি হচ্ছে সিগময়েড কোলন, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে সিগময়েড কোলন। তো কাকে বলে না, কোলনের শেষ প্রান্তটি এই যে বাঁকা একটি থলির মতো এস আকৃতির অংশের সঙ্গে যুক্ত হয়, যেটিকে বলা হচ্ছে সিগময়েড কোলন। নেক্সট অংশ হচ্ছে মলাশয় বা রেকটাম। এখানে দেখো আছে মলাশয় বা রেকটাম, এটি সিগময়েড কোলনের শেষ থেকে একেবারে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত থাকে। এই অংশটিকে বলা হচ্ছে মলাশয় বা রেকটাম। এর মধ্যে কি হয় না, যে অপাচ্য খাদ্যবস্তু যেটা কিনা মল রূপে পরিণত হয়, সেই মলকে সাময়িকভাবে সঞ্চিত রাখাই হলো মলাশয়ের কাজ। নেক্সট আসছি বৃহদন্ত্রের কাজে। বৃহদন্ত্রের কাজ, বৃহদন্ত্রের 1 নম্বর কাজ হচ্ছে যে অপাচ্য খাদ্যবস্তু থেকে জল শোষণ করা। কিছু পরিমাণে জল তো রয়েই যায়, সেই জল শোষণ করে সেই একটি কঠিন অংশে পরিণত করাই হচ্ছে, খুব সামান্য কঠিন অংশে পরিণত করাই হচ্ছে বৃহদন্ত্রের কাজ, অর্থাৎ মল তৈরি করা এবং মল নিষ্কাশন করা। 2 নম্বর হচ্ছে জল, আমরা বলতেই পারি যে জল শোষণের প্রধান স্থান হচ্ছে এই বৃহদন্ত্র। এছাড়াও শুধু যে জল হয় না, খুব সামান্য পরিমাণে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদিও এখানে শোষিত হয়। নেক্সট আমরা বলতে পারি যে বৃহদন্ত্রে এখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলোর কাজ কি না, এখানে ভিটামিন কে, B12 ইত্যাদির সংশ্লেষ করা হচ্ছে বৃহদন্ত্রের কাজ, অর্থাৎ এখানে জল শোষিত হয়, জল শোষণের প্রধান স্থান হচ্ছে বৃহদন্ত্র। এছাড়া দ্বিতীয় কাজ হচ্ছে মল তৈরি এবং মল নিষ্কাশন করার। মল নিষ্কাশিত হয় এই পায়ু ছিদ্রের মাধ্যমে। মলাশয় মল সাময়িকভাবে জমা হয় এবং পায়ু ছিদ্রের মাধ্যমে তা নির্দিষ্ট সময় পরে দেহের বাইরে নির্গত হয়ে যায়। এই হচ্ছে পৌষ্টিক তন্ত্র। এখানে দেখো আরো যে পরিপাক গ্রন্থি সমূহ আছে তার মধ্যে দেখো এখানে দেখতে পাচ্ছ যকৃৎ আছে। তো এই অংশগুলো সম্পর্কে আমরা আবার পরে আলোচনা করব। আজকে তোমরা বুঝতে পারলে যে পৌষ্টিক তন্ত্রের গঠন সমূহ অর্থাৎ বিভিন্ন অংশ সমূহ এবং পুষ্টিতে তাদের ভূমিকা। যেরকম আমি বারে বারে বলে থাকি তোমাদের, আবারও বলছি যে তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়বে এবং পয়েন্ট করে লিখে লিখে পড়বে, তাহলে মনে রাখতে সুবিধে হবে। আজকে এতটাই থাক। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।